সম্পূর্ণ নতুন গল্প। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বিগত গল্পগুলোর মতো আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আশা করি নিরাশ হবেন না। আয়নার গায়ে লাল বেনারসি শাড়ি, শাড়ির মধ্যে সোনালি জরির ঢেউ তোলা কারুকাজ, মাথায় পাতলা বিয়ের ঘোমটা, গোল গোল চোখে মোটা করে টানা কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, কপালের মাঝ বরাবর লাল টিপের পাশ থেকে গাল পর্যন্ত সাদা, লাল কুমকুমের বিন্দু বিন্দু আলপনা। সে আলপনার উপরে নিঃছন্দে নৃত্য করছে টিকলি টায়রা। তাদের সাথে ঠিক তাল মেলে দোল খাচ্ছে নাক থেকে কান পর্যন্ত টানা নাকের গোল নথ। আয়নার গায়ের রং সাদা, সাদা মানে বেশ সাদা। গ্রামের ধুলোবালি, খটখটে রোদে তার সৌন্দর্য কখনো ম্লান হয়নি, বরং শৈশব থেকে কিশোরী হতে হতে গ্রামের বুনো সাদা ফুলের মতো খিলখিল করে হেসে উঠেছে। তার দাদি বলে, সে পেটে থাকতে চকচকে পিতলের কলসি ঘরের দরজায় রাখতেন। তার মায়ের প্রতিদিন ঘুম থেকে উঠে সবার আগে এই সোনার রঙের চকচকে পিতলের কলসিতে চোখ পড়ত, আর পড়ত বলেই তার গায়ের রঙও হয়েছে সোনার রঙের মতো চকচকে। আর এই চকচকে সাদা গায়ে লাল টুকটুকে বেনারসি শাড়িতে দেখতে লাগছে সদ্য ফোটা কুসুমকলির মতো। কুসুমকলির মতো হোক আর যাই হোক, আয়না তাদের টিনের ঘরের আধভাঙা চৌকিতে বসে আছে জড়সড় হয়ে। ভয়ে তার চোখ মুখ শুকনো, চোখের কোনাও ভেজা, কাজল লেপটেছে দুবার, দাদির কাছে ধমকও খেয়েছে দুবার। তাই এবার সে দম আটকে খিঁচে বসে আছে। খিঁচে বসে থাকলে বুঝি চোখের পানিও খিঁচে বসে থাকে না। তাই কাজল আবার লেপটে গেছে। এবার অবশ্য এখনো ধমক খায়নি, কেননা তার দাদি আপাতত এই ঘরে নেই। বিয়ে বাড়ি, দুনিয়ার কাজ আসতে হয়তো আশেপাশেই। তাই সে সেই লেপটে যাওয়া কাজল নিয়েই জড়সড় হয়ে চুপচাপ বসে আছে। সে অবশ্য জানে না এই লেপটে যাওয়া কাজলও তাকে দেখতে লাগছে রাজেন্দ্রাণীর মতো। দেখতে রাজেন্দ্রাণী হোক আর যাই হোক, সবার কপাল কি আর রাজেন্দ্রাণীর মতো হয়? হয় না বলেই এই রূপই তার কাল হয়েছে। আয়নার বাবা মা নেই। গ্রামের নিম্নবিত্ত মানুষের তালিকায় তারা আছে। এই তালিকার এই গ্রামের মানুষেরা নয় অন্যের জমি বর্গা নেয়, নয় স্টেশনে মালামাল বহনের কাজ করে, নয় এক গ্রাম পরে নদীর পাড়ে ইটের ভাটায় কাজ করে। তার বাবা ইটের ভাটায় কাজ করত। সেই কাজের মধ্যেই তার বাবা একদিন স্বাভাবিকভাবে কাজে তো গেল, আর ফিরে আসেনি। কেন আসেনি তারা জানে না। অভাবের সংসার, বসে থাকলে তো আর পেট চলে না। তাই তার মাও গিয়ে কাজে যোগ দিল। তবে তার মাও একদিন ঠিক বাবার মতো কাজে গিয়ে আর ফিরে আসেনি। তার মা ছিল তার মতোই দেখতে সুন্দর। অনেকে বলে অন্য লোকের সাথে পালিয়ে গেছে, অনেকে বলে সুন্দর বলে ধরে অন্য দেশে পাচার করে দিয়েছে, আবার অনেকে বলে নষ্ট করে মেরে ইটের চুলায় জ্বালিয়ে দিয়েছে। এই ইটের চুলায় জ্বালিয়ে দেওয়ার গল্প তাদের গ্রামে অনেক আছে। অবশ্য সবাই চুপি চুপি, কেননা ইটের ভাটা সারেং বাড়ির, টাকা পয়সা জমির কোনো কিছুর তো অভাব নেই। তাই তাদের উপরে কথা বললেই নাকি রাতের আধারে তুলে গলা কেটে চুপচাপ চুলার ভেতর দিয়ে দেয়। কোনো প্রমাণ নেই, চিহ্ন নেই, তাই কারো কিছু বলার সাধ্য নেই। সে বড় হয়েছে দাদির কাছে, চাচা চাচির সংসারে। চাচা চাচির সংসারে থাকলেও আয়না এক হিসাবে বড় হয়েছে আদরেই। তার চাচির 2 ছেলে মেয়ে নেই। সে দেখতে পুতুলের মতো। অভাব থাকলেও তারা অনাদর করেনি, বরং মেয়ের মতো আগলে রেখেছে। তার চাচা গ্রামের সাধারণ কৃষক। বাবা মায়ের নিখোঁজ হওয়ার পরে দাদি আর কাউকে ওইদিকে কাজে যেতে দেয়নি। নিজেদের তো আর কোনো জমি জমা নেই, বর্গা নিয়ে চাচা চাষাবাদ করে। যা আসে তাই দিয়েই কোনো রকম দিন চলে। সেই চলার মাঝে আয়নার দায়িত্ব চাষাবাদের সময় জমিতে চাচার জন্য দুপুরে ভাত নিয়ে যাওয়া। সব দিনের মতো সেই দিনও গিয়েছিল। তাদের গ্রামে নামকরা ফকির বাবা হলো আলাউদ্দিন ফকির। 3-4 গ্রামে তার বেশ নামডাক। জ্বর হোক, পেটের বেদনা হোক, জিন ভূত যাই হোক, যে কোনো বিরাট সমস্যাই হোক,
তার কাছে সব সমস্যার সমাধান আছে, বড়ই গুণ তার। আর এই গুণ আছে বলেই তার খুব নামডাক। অবশ্যই এই নামডাকের আরেকটা কারণও আছে। সেই কারণটা হলো তার সখী জৈতুন আরা বেগম। সারেংবাড়ি আর এক হিসেবে মিঠাপুকুর গ্রামের কথা। ভয় হোক আর সম্মানে হোক, তাদের সাথে কেউ লাগতে চায় না। তারা তাদের মতো থাকে। গ্রামের অধিকাংশ জমি তাদের জমি বর্গা নিয়ে গ্রামের মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে। আর যাদের দয়ে বেঁচে থাকে তাদের সাথে লাগতে যাবে কে? যাই হোক, সেই মাথা জয়তুন আরা বেগম আর তার হাতের মুঠোয় তিনি সেই পরামর্শ দেন। জয়তুন আরা বেগম তা অক্ষরে অক্ষরে পালন করেন। তাই তিনি ফকির বাবা হলেও সারেংবাড়ির মানুষের মতো সবাই তাকে খুব সমীহ করেন। সারেংবাড়ি আর তাদের গ্রাম একই, তবে তারা থাকে গ্রামের একেবারে শেষ চকের সাইডে। এখানে জমির দর কম, তাছাড়া বাড়ির কাছ থেকে চাষাবাদ করা সোজা। তাই তার চাচারা অনেক আগে গ্রামের লোকালয় ছেড়ে এদিকে এসেছিল। শুধু তারা না, তাদের মতো অনেকে এসেছে। তাই আয়নার গ্রামের দিকে যাওয়া হয় না বলেই চলে। আর হয় না বলেই সারেংবাড়ি নিয়ে বর্তমানে তার কোনো ধারণা নেই। তবে আতঙ্ক আছে, কেননা অনেক গাল গল্পের মধ্যে আর একটা গল্প হলো, অনেকে বলে তার বাবাকে সারেংবাড়ির মানুষেরাই মেরেছে। কেন তার বাবার মতো সাধারণ লোক লেবারকে মারবে? আয়না জানে না, বোঝেও না। তবু এই লোকগুলোকে সে যেমন ভয় পায় তেমনই ঘৃণা করে। সে ঘৃণা বা ভয় অবশ্য কাউকে বলা বা দেখানোর মতো সাহস তাদের নেই। তারা সাধারণভাবেই খেয়ে পড়ে আছে। সেই পড়ার মাঝে সেদিন ভাত নিয়ে গিয়েই পড়ল ঠিক আলাউদ্দিন ফকিরের সামনে। আয়না দেখেই সালাম দিল। ফকির বাবা সদা মিষ্টভাষী। তিনি কখনো উঁচু গলায় কথা বলেন না, বলেন ধীর, সুন্দর, কোমল করে। অন্যরকম একটা অমায়িক হাসি তার ঠোঁটে সবসময় বিরাজ করে। সে হাসি দেখলেই মনে হয় তিনি খুবই আপন কেউ, একেবারে নিজেদের লোকের মতো। তাকে ভয়ের কিছু নেই, সব সমস্যা এমনিতেই বলা যায়। সে সেই অমায়িক হাসি ঠোঁটে রেখেই কোমল সুরে সালাম নিয়ে বলল, তুমি বশিরের ভাইয়ের বেটি না? আয়না হেসে মাথা দুলালো। এত বড় হইলা কবে? কিছুদিন আগেও দেখলাম ডোবা পুকুরে ডুবে ডুবে কানামাছি খেলছ। আয়না খিলখিল করে হাসল। কথা সত্য, পুকুরে সাঁতার কাটা তার পছন্দের কাজ। আগে তো পুকুর দেখলেই ঝাঁপিয়ে পড়ত। দিনে 2-3 বার গোসল করবে সে এমনি করে। এখন অবশ্য বড় মা রাগ করে, তাই এখন একবেলায় ঘাটে যায়, দাদির সাথে নয়, বড় মার সাথে। আলাউদ্দিন ফকির তার খিলখিল হাসির দিকে কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইলেন। তারপর তার আগের মতোই কোমল সুরে বললেন, কোথায় যাও? বড় বাবারে ভাত দিতে। ভালো ভালো, তবে মাথায় কাপড় কই? এই ভর দুপুরে কিন্তু একদম ভালো না। আল্লাহ রূপ তো দিচ্ছে আগুনের গোলা, সেই গোলা নিয়ে যাইবা তো একলা, ফিরবা তো ঘাড়ে আর একজন নিয়া। আয়না তাড়াতাড়ি মাথায় কাপড় টানল। ভীতু মেশে। তার মধ্যে কিছুদিন আগে তাদের পাশের গ্রামের কাকলির ওপর তেনাদের নজর পড়ল। আহারে কি শাস্তি! এই আলাউদ্দিন ফকির তো শুকনা মরিচ পুড়ে শলার ঝাড়ু দিয়ে পিটিয়ে দূর করল। তখনই অমায়িক হাসি ফকির বাবার ঠোঁটে থাকে না কোনো কোমল সুর, চেহারা হয়ে যায় অন্যরকম। তখন তাকে দেখলে আপন মনে হয় না নিজেদেরকেও, মনে হয় তখন সে অন্য জগতের বাসিন্দা। তাই আনা খুব সাবধানে থাকে। তার দাদি বলে, রূপবতী মেয়ে দেখলেই তারা ঘাড়ে চাপতে না পারলে দূর থেকে নজর করে। তাই তো সে দুপুর সন্ধ্যা খুব মেনে চলে। সে মেনে চলায় তার খুব একটা অবশ্য কাজ হলো না, কেননা সেদিন দুপুরে যার নজর পড়ার তার তো পড়েই গেছে। কেননা তেনারা নজর করলে ফকির বাবা রক্ষা করেন। স্বয়ং ফকির বাবারই নজর তার উপরে পড়েছে। সেই নজর থেকে এক ভয়ঙ্কর তেনাকে তার ঘাড়ে নিজ উদ্যোগে ভর করার আয়োজন করেছে। আর সেই আয়োজনের অংশ হিসেবে তার দিন 2 পরে আয়না শুনল তার বিয়ের সম্বন্ধ এসেছে, আর কোনো বাড়ি থেকে না, এই অত্র এলাকার সবচেয়ে বড় বাড়ি সারেংবাড়ি থেকে। তাদের বড় নাতির জন্য আয়নার চাচা পড়ল মহা মুসিবতে, কেননা গাঁও গ্রামের হিসেবে তার ভাস্তির বিয়ের বয়স হয়েছে।
চারিদিক থেকে ভালো ভালো সম্বন্ধ আসে, তবে গরিব ঘরের রূপ থাক আর যাই থাক, খালি হাতে মেনে নেয় না। সেই হিসেবে এই সম্বন্ধ ভালো, কোনো চাওয়া পাওয়া নেই। পা থেকে মাথা পর্যন্ত তারাই সাজিয়ে নেবে। তবে ছেলের বয়স একটু বেশি, বেশি মানে বলতে গেলে 30-এর উপরে তো হবেই। এই হওয়া ছেলের নিজের দোষে, এমন না তার জন্য মেয়ে পাচ্ছে না। সে নিজে ঘোষণা দিয়েছিল সে বিয়ে করবে না। অবশ্যই এর যথাযোগ্য কারণও ছিল, কেননা তার মুখের অর্ধেকের বেশি অংশে আগুনে ঝলসানো। সাধারণ ঝলসানো না, হঠাৎ তাকালেই যে কেউ আটকে উঠবে। তবুও সিয়ানা হওয়ার পরে সারেংবাড়ির মাথা জয়তুনারা বেগম নাতির বিয়ে ঠিক করলেন। যাদের কাছে টাকা আছে তাদের মায়ের অভাব হয় নাকি? তবে মেয়ে হয়ে গেল চেহারা দেখে অজ্ঞান। সারেংবাড়ির বড় নাতি নম্র ভদ্র, অত্যন্ত বাজে কোনো কথা এলাকায় নেই। কাজকাম ছাড়া অন্য কোনো কিছুতেই সে নাই। তবে সে অজ্ঞান তাকে আঘাত করলো, আর করলো বলেই তখনই সে ঘোষণা দিল সে বিয়ে করবে না। অবশ্য তার ঘোষণায় কিছু থেমে থাকেনি। জয়তুনারা নিজের মতো মেয়ে খুঁজতে লাগলেন। সে ছাড়া এই নাতি নাতনিদের আছেই বা কে? এমন না মেয়ে পায় না, সব যেন অনেকেই সেধে মেয়ে দিতে চায়। কেননা সবাই ভালো করেই জানে যে বউ হবে সে হবে সোনায় সোহাগা, সারেংবাড়ির কর্ত্রী। তবে কোনো কারণে জয়তুনারার কারণই মনে ধরে না। সে ধরা ধরল তার ভাস্তিরে, তিনি কি করবেন দিশে পান না। কোমল নরম মেয়ে তাদের, বয়স কোনো সমস্যা না। মেয়ের সঠিক বয়স আর বেটা মানুষের আবার বয়স কি? তবে মুখটা। আয়না শুনে একুল উকুল হয়ে কাঁদল। চাচার হাত ধরে বলল, আমি এই বিয়ে করুম না বড় আব্বা। তাদের দেখলে আমার ভয় করে। কিসের ভয়? সেটা জারি থাক, তবে এই বিয়ে আমি করুম না বড় আব্বা। বসির ভাস্তির মুখের দিকে তাকিয়ে সারেংবাড়ির দিকে রওনা দিল। মা বাপ মরা এতিম মাইয়া, থাক বড় ঘর লাগবো না, তবুও ভালো থাক। তবে ফিরল মুখে পান আর হাত ভর্তি মিষ্টি নিয়ে। খুশিতে তার চোখ মুখ জিলজিল করছে। সে মাটির হাড়ির মুখের কাগজ ছিঁড়ে সাদা রসগোল্লা বের করে ভাস্তির মুখে তুলে দিল। বলল, মারে, এই হতভাগা বড় বাবার মুখের দিকে চাইয়া বিয়েটা কবুল করো। 3 ধানের ক্ষেত তোমার বড় বাবার হইব। এত কষ্ট করে তোমার লালন পালন করলাম, তুমি কি তার এতটুকু প্রতিদান দিবা না? আয়না বলতে গেলে তার চাচার পায়ে পড়ে গেল। পা আঁকড়ে ধরে বলল, বড় বাবা পারলে মেরে ভেলায় ভাসাইয়া দাও। তাও ওই জমের বাড়িতে পাঠাইও না, তারা খুনি, আমার মা বাবার খুনি। আর ধুর, কে কইছে তোরে? এলাকার সবাই কয়। পিঠ পিছের কথা কখনো সত্য হয় না মা। কে কইছে হয় না? হয় বড় বাবা, হয়। কিছুটা হইলেও হয়। তারা ভালো মানুষ না। ধুর পাগল, তোর বাপে তাগু ইটের ভাটায় কাজ করতো বইলা তারাই মারছে এমন কোনো কথা আছে? তাছাড়া সব না জেনে মারার কথা আসবে কেন? নির্দোষ তো হইবার পারে। কত মানুষ অভাবের তাড়নায় হয়। তোর বাপও যে ধোয়া তুলসী পাতা ছিল, সেই জামিন কে লইবে? আমার বাবা অমর না, ছিল তো করের আঙ্গুলের সমান। কি জানিস তুই? আমার কিছু জানা লাগবো না, আমি তাদের বাড়ির বউ হব না। বসির বড় একটা শ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, তোর বাপে অমর না, তবে 1 গ্রাম পরে ইটের ভাটা। রাস্তায় তো কত কিছু হতে পারে। তাছাড়া সামান্য মানুষ আমরা, আমাদের মেরে তাদের লাভ কি? আয়না কথা খুঁজে পায় না, তবে মনসায় দেয় না। বসির খুব ভালো করে ভাস্তিকে বোঝালো। নিজের মা বউকে বলল বোঝাতে। আয়না তাও বোঝে না, বুঝবে কি করে? শুধু যে ভয় ঘৃণা তা না, চাঁদে যেমন এক সাদা চুলের ধবধবে সাদা বুড়ি বসে বসে সুতা কাটে, তেমনি সারেংবাড়িতেও এক বুড়ি আছে যার নাম জয়তুনারা বেগম, যে কথায় কথায় খিকখিক করে হাসে। আর 19 থেকে 20 হলে তার পালা একদল লোক আছে যাদের দিয়ে ধরে বেলমাথা করে পুরো গ্রাম এক চক্কর কাটিয়ে তৃপ্তির ঢেকুর তোলে। সেই ঢেকুর আয়নার ভয়ে কোনো কিছুই কারো কানে গেল না বলে আয়না আজ এই বেনারসি শাড়িতে কুসুম কলির মতো ফুটে বসে আছে। আর আছে বলেই আয়নার ভেতরে ভেঙে চুরে এলো। তার লেটকে যাওয়া কাজল চোখের কোনা বেয়ে থুতনিতে গিয়ে ঠেকল। যে বাড়ির ভয়ের কারখানা, যাদের কথা চিন্তা করেই তার কলিজা খাবলে উঠছে, সেই বাড়িতে সে যাবে কি করে? আল্লাহ,
রক্ষা করো। এই যাত্রায় করো, যদি করো মানত 10 রোজা আর 1 কোরআন খতম ঠিক করে দেব। শীত পুরোপুরি বিদায় নিয়েছে, সপ্তাহ 3-1 হলো। বিদায় নিতে না নিতেই সূর্য তার রূপ দেখানো শুরু করেছে। বৈশাখ মাস ঘরে আসবে আরও 1 মাস পরে, তাই মেঘ বৃষ্টি ছিটে ফোটা আকাশের ধারের কাছেও নেই। নেই বলে তপ্ত দুপুরের রাগ যেন এখনই গায়ে ফোসকা ধরিয়ে দেয়। আর এই তেজের মধ্যে মেয়েটা এমন মোটা ভারী শাড়িতে জড়সড় হয়ে বসে আছে। মমেনার দেখে এত মায়া লাগলো, না লেগে উপায় কি? মেয়েটার চোখে মুখে উপচে পড়া মায়া। সে মনে মনে বড় একটা শ্বাস ফেলে এগিয়ে এলো। গায়ে তার মলিন কাপড়, সেই কাপড়ের আঁচল টেনে চোখ মুখ মুছতে মুছতে আয়নার সামনে বসল। তাদের বাড়িতে বিদ্যুৎ নেই, গ্রামের অনেকের বাড়িতেই নেই। কুপির তেলের জোগাড়ি দিতে পারে না আবার বিদ্যুৎ। যাদের অবস্থা ভালো, শুধু তাদের বাড়িতে দেখা যায় রাতের অন্ধকারে চাঁদের আলোর মতো আলো করা ছোট ছোট লাল লাল বাতি। আর এই ছোট ছোট লাল লাল বাতি তাদের সাধ্যের অনেকের বাইরে। মোমেনা তালের পাখা হাতে নিয়ে পা ছড়িয়ে বসল। তার বসা স্বাভাবিক, দেখে মনে হবে কাজ টাজ করে ক্লান্ত শরীরে একটু বিশ্রামের জন্য বসেছে। আসলে ভেতরে ভেতরে সে ভয়ে কাঁপছে। গরমের চেয়ে এই কাঁপনের ঘামই বেশি। কেননা তার মতো গায়ের বধূর স্বামীর বিরুদ্ধে গিয়ে কিছু করা চারটিখানি কথা না। সম্পর্কে সে আয়নার চাচি হলেও আয়নার ডাকে তাকে বড়মা বলে। তার শাশুড়ি গ্রামের আর 5-10টা শাশুড়ির মতোই। ছেলেদের জন্য মমতাময়ী মা, নাতি নাতনিদের জন্য আদরের দাদি, আর পুতের বউদের জন্য আজরাইল। এগুলো গাঁও গ্রামে স্বাভাবিক ব্যাপার। মুরব্বী তারা, বাঁচবে কয়দিন, তারা একটু অমন করবেই। এগুলো যেই মেয়ে মানিয়ে সংসার করবে সেই তো আসল সংসারী। মোমেনা ব্যতিক্রম না, সে সব মানিয়ে সংসার করছে। তবে এই মেয়েটার জন্য খারাপ লাগছে। নারী ছেড়া ধন না থাক, এই হাতেই তো মানুষ করলো। আর এই মেয়েটাকেই বলতে গেলে এক হিসাবে বেচে দিচ্ছে। হ্যাঁ, বেচাই তো, জমির লোভে ঠেলে দেয়া। তা না হলে এমন ভয়ঙ্কর দেখতে ছেলে, তার মধ্যে কুফা মার্কা বাড়ির ছেলের কাছে মেয়ে দেয়কে? টাকা পয়সা কি সব? তার তো ধারণা আয়নার ছেলের মুখ দেখলেই দাঁত দুপাটি লেগে যাবে। অবশ্য ছেলেও যে রাজি তা না। এইসব কিছু করছে আলাউদ্দিন ফকির আর ওই বুড়ি। নিজেদের যা মন চায় তাই করতে থাকে। আজরাইল এত মানুষের চোখে দেখে, এদের দেখে না কেন আল্লাহই জানে। মোমেনা অবশ্য তার সর্বোচ্চ চেষ্টা করেছে। আয়নার এক খালা শহরে থাকে, পাশের গ্রামে বিয়ে হয়েছিল, অভাবে পড়ে শহরে গেছে। এখন অবশ্য সেই অভাব নেই, গার্মেন্টস নাকি কিসে কাজ নিচ্ছে। আয়নাকে খুব আদর করে, করবে না কেন? বোনের শেষ স্মৃতি। যখনই গ্রামে আসে জামা কাপড় থেকে শুরু করে লাল ফিতে, কাঁচের চুড়ি, আলতা, কাজল সব সেই নিয়ে আসে। তো এই বিয়ের কথা শুনতেই তার মাথায় আয়নার খালার কথা এলো। তাকে জানালে নিশ্চয়ই কিছু করবে, তবে জানাবে কি করে? সে লেখা পড়া জানে না, তবে আয়না কিছুটা জানে মানে চিঠি লিখতে পারে। ক্লাস 5 পর্যন্ত পড়েছে, এরপরে পড়তে গেলে হাই স্কুলে যেতে হয়। এত টাকা পয়সা নেই, তাই সেখানেই শেষ। তাই সে খাতা কলম নিয়ে আয়নার কাছে গেল। সব বুঝিয়ে বলতে মেয়েটার মুখ ঝিলমিল করতে লাগলো। আর করতে করতে সুন্দর করে গুছিয়ে সব লিখল। সে বউ মানুষ। আয়নার মার গায়েব হওয়ার পর তার উঠোন পেরোনো নিষেধ, তাই আয়নাকে দিয়েই পাঠালো। অবশ্য বাজারে না, আজিজ চাচার বাসায়। তিনি এই গ্রামের মহাজন, তবে অন্য গ্রামের মহাজনদের মতো না, খুবই ভালো মানুষ। যে কাউকে বিনা শর্তে সাহায্য করেন। তার খেতে বর্গা নিয়ে তারা চাষাবাদ করেন। ইতিম মায়ে বলে আয়নাকেও খুব স্নেহ করেন, তাই বললেই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। কেননা আয়না এমন অনেকবারই করেছে। তার শাশুড়ি আয়নার খালার সাথে যোগাযোগ পছন্দ করে না। আয়নার খালা শহরে থাকা চালু মাইয়া, এমন চালু মাইয়া গ্রামের শাশুড়ির ভালো না লাগারই কথা। তাই আয়না খালার যোগাযোগ বলতে গেলে এই আজিজ চাচার মাধ্যমে করে। তাই এবারও করলো, আর হলো তাই। আজিজ চাচা কিছু জিজ্ঞেস না করে চিঠি নিয়েছেন। আয়না, আয়নার চাচি দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে তাদের স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি, কেননা চিঠির উত্তর আসতে আসতে কমসে কম 3 দিন। সেই 3 দিন হওয়ার আগেই সারেং বাড়ি থেকে খবর এলো কালই বিয়ে পড়াবে।
যেটুকু আয়োজন করার কথা। তারা যা করা তাদের বাড়িতেই নিয়ে করবে, তাদের আর কিছু করার সুযোগই রইল না। আয়না মোমেনার বুকে পড়ে একচট কাঁদল, কেঁদে কেঁদে কাঠের পুতুলের মতো সব করে গেল। না করে উপায় কি, মেয়ে হয়ে জন্মাইছে, সব ইচ্ছাকে গলা টিপে ধরতে তো হবেই, আর বিয়ে হচ্ছে সে ধরার শুভ উদ্বোধন। তবে মেয়েদের ইচ্ছার দাম না থাকলেও পুরুষের আছে। ওই যে বললাম, ছেলেও রাজি না, তারা হাত গুটাইয়ে বসে থাকলেও সে থাকবে কেন? পুরুষ মানুষে তার মাথায় না আছে সম্মান হারানোর চিন্তা, পায়ে না আছে সমাজের ধরা বাঁধা শিকল, তারা তাদের জোগাড় করেই ফেলে। এই যে যেমন তাদের মনের খোঁজ ঠিক করে ফেলেছে, যেমন ফেলেছে আয়নার খালাকে। মোমেনা ঢোক গেলে আশেপাশে একবার চোখ বুলালো, তারপর কোমর থেকে একটা কাগজ বের করে আস্তে করে আয়নার হাতের মুঠোয় ঢুকিয়ে দিল। আয়না প্রথমে কিছুই বুঝল না, সে তার বড় মার দিকে তাকালো। মোমেনা চোখ দিয়ে ইশারা দিল। আয়না শাড়ির আঁচলে হাত আড়াল করে খুলতে দেখল, তাতে লেখা, তোমার খালা শহরের স্টেশনে থাকবে, ভালো করে ভাবো, যদি যেতে চাও যে কোনো উপায়ে নদীর পাড়ে এসো, আমার দায়িত্ব আমি শুধু স্টেশনে তুলে দেব। আয়না ঢোক গিল, সে কখনোই গ্রামের বাইরে পা রাখেনি। সে ঢোক গিলে তার চাষির দিকে তাকালো। তার চাষি আস্তে করে বলল, যে কোনো সুযোগ একবারই আসে মা, এখন তুমি সিদ্ধান্ত নাও কি করতে চাও। আয়না জানালার দিকে বাইরে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আস্তে করে বলল, আমি খালার কাছে যাব বড় মা। মোমেনা হাসলো, হেসে বলল, যাইবার মন চাইলে যাও, তবে ভয় নাই, তোমার চাচা বলদ কিসিমের মানুষ, জমির লোভ মাথায় বসেছে তো, বাকি কিছু চোখে দেখছে না, তবে সে কিন্তু তোমারই খুবই ভালো পায়, তাই সব ঠান্ডা হোক, তারপরে না হয় আবার ফিরে আইসো। তারা আমাকে আসতে দিব তা তো জানি না মা, তবে সময় সব ঠিক করে দেয়, শুধু শক্ত হয়ে টিকে থাকতে হয়। বড় বাবা খুব কষ্ট পাইব, তা তো পাইবই, ধানের ক্ষেত হাতছাড়া হলো। আয়না হালকা হাসলো, মোমেনাও হাসলো। হাসতে আয়নার দাদি দরজায় এসে দাঁড়ালো। গায়ে তার সাদা থান, সেই থানের আঁচল মাথায় টানতে টানতে বলল, হয়েছে কি? কিছু না মা, তো ভ্যাটকাইতেছ ক্যা? বিয়ের কনের বাথরুম সাফছে, তাই ভ্যাটকাইয়ে উপায় কি? আয়নার দাদির মনটা এখন একটু হালকা হলো। নাতি নাতনিদের তিনি বড়ই মহব্বত করেন, আর আয়না তো তার কলজে। এত ভালো ঘর, তবে বিরাগ, এটা কোনো কথা? তাই সকাল থেকে দিচ্ছে কয়েকটা ধমক দিয়ে নিজের মনে আনসান করতেছে। তবে এখন আয়নার হাসি হাসি মুখটা দেখে ভালো লাগছে। সেই ভালো লাগা থেকে কোমল সুরে বললেন, যাও বউ, বরযাত্রী আসার আগে বাথরুম থেকে নিয়ে আসো, তারা আইলে তো আর বাইরে যাইতে পারবো না, জোহরের আজান পড়ে গেছে, তারা কিন্তু বাদ জোহরই আসবো। মোমেনা আয়নাকে ধরে বাড়ির পেছনে আনলো। বাড়ির পেছনে বাঁশঝাড়, সেই ঝাড়ের মধ্যেই টিনের বাথরুম, সেই বাথরুমের সাইড দিয়ে জঙ্গল, সেই জঙ্গল পেরোলেই ধানের ক্ষেত, সেই ক্ষেত ধরে এগুলোই নদীর ঘাট। আয়না চিনে এখান দিয়ে কত চুপি চুপি নদীর ঘাটে গিয়ে সাঁতার কেটেছে, তবু আজ তার গলা শুকিয়ে এলো। সে শুকানোর মধ্যেই তার চাচি তাড়া দিয়ে বলল, গেলে তাড়াতাড়ি যায় না, কেউ দেখলে আর রক্ষা থাকবে না। আয়নার ডানে বামে কিছুই চিন্তা করল না, জঙ্গলের দিকে দৌড়ে গেল। জঙ্গল পেরিয়ে লাল শাড়ি আঁচল উঁচিয়ে ধানের ক্ষেত মারিয়ে সে দৌড়ে গেল। ভর দুপুর, মানুষজন খুব একটা নেই বললেই চলে, তাই তেমন কারো চোখেই পড়ল না। তবু আয়না যান প্রাণ ছেড়ে দৌড়ে গেল। তাকে যে করে হোক নদীর ঘাটে যেতে হবে। যেতে যেতে সে বুঝল এক গাধামি করে ফেলেছে সে। আসলে চিঠিটা লিখেছে কে, বড়মাকে জিজ্ঞেস করতে ভুলে গেছে। সেই ভুলের মধ্যেই দৌড়াতে দৌড়াতে আয়না খেয়াল করলো নদীর ঘাটে আজিজ চাচার ছোট ছেলে দাঁড়ানো। এত দূর থেকেও চিনল, চেনার উপায় অবশ্য আছে। গায়ে সাদা শার্ট প্যান্ট, এই গ্রামের হাতে গোনা কয়েকটা বাড়ির পোলারাই প্যান্ট পরে, তার মধ্যে সারেং বাড়ি, আজিজ চাচাদের বাড়ি আর চেয়ারম্যান বাড়ি আছে সবার আগে, আর তা না হলে সবাই লুঙ্গি। লুঙ্গি তো যেমন তেমন। আজিজ চাচার ছেলে এখানে কেন? চাচা কি চিঠি পড়ে ফেলেছে? পরে সেই তাকে বাঁচাতে চিঠি লিখেছে? তখনই তার ঝট মনে পড়ল, আজিজ চাচার ছেলে আজিজ চাচার ধারের কাছেও নেই। আজিজ চাচা পূর্ব হলেও তার ছেলে পশ্চিম। আর সবচেয়ে বড় কথা, সারেং বাড়ির বড় নাতির জানের জিগার সে,
এতটাই জিগার, একবার এক বিবাদে সারেংবাড়ির বড় নাতির মাথায় লাঠির বাড়ি নিজের মাথায় নিয়েছিল সে। এত চিন্তা ভাবনায় আয়নার দৌড়ের মধ্যে নিজের টাল সামলাতে পারল না। পায়ের শাড়ি পেঁচিয়ে উল্টে পড়ল, পড়তেই শাড়ির দুমড়ে মুচড়ে গেল। হাতের কয়েকটা ছুরি ভাঙল, সিথির টিকলি টায়রা উল্টে পেছনে গেল, নাকের নথ কানে গিয়ে ঝুলল। ফরহাদ তাকিয়ে তাকিয়ে এই কাপড়ের পুটলির ডিগবাজি দেখল। তার অবশ্য তেমন ভাবান্তর হলো না। মেয়ে জাতের কোনো কিছু নিয়েই তার ভাবান্তর নেই। এরা যেখানে আপদ সেখানে, আর এই আপদের দায়িত্বই তার ঘাড়ে পড়েছে। সে বিরক্ত মুখে চোখ ফিরিয়ে নিয়ে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রইল। ডিগবাজি শেষ হোক, নিজে এগিয়ে আসবে। আয়না দুহাতে কাপড় আগলে কুকাতে কুকাতে উঠল। ব্যথা পেয়েছে সে। ব্যথা তো যেমন তেমন, নাকে মুখে বালি ঢুকে একাকার। সে খক খক করে কয়েকবার কাশল, কাশতে কাশতে এগিয়ে এলো। আসতেই ফরহাদ বলল, সোজা গিয়ে নৌকার পাটাতনের ভিতরে বসে থাকবি, আর ঠান্ডা হলে আমি নিজে গিয়ে রেলে তুলে দিয়ে আসব। আমার দায়িত্ব এটুকুই, তোর খালা স্টেশনে থাকবে, এরপরে তোর সাথে যাই হোক এর দায়ভার আমার না, ঠিক আছে? আয়না মাথা নাড়ল, নেড়ে বলল, আপনি জানলেন কিভাবে? সেটা জেনে তোর কাজ কি? তোর যেটা কাজ সেটা কর, তাড়াতাড়ি কর। সোজা ধানের ক্ষেত, এই লাল নিশানা অনেক দূর থেকেও দেখা যাবে, তাই যা তাড়াতাড়ি ভাগ। আয়না মুখ গুজ করে কাপড় দু হাতে মুঠো করে ধরল। অবশ্য ফরহাদ ভাই সবসময় এমন। আজিজ চাচার বাড়িতে যাওয়ার সুবাদে তার এই ধাঁচের ব্যবহার তার পরিচিত, তাই তেমন ভাবান্তর হলো না। সে শাড়ি আগলে ধীরে ধীরে নৌকার দিকে এগিয়ে গেল। তার বুক টিপ টিপ করলেও মাথায় অবশ্য কিছু আসছে না। ফরহাদ ভাই কোন সাইড হয়ে তাকে সাহায্য করছে, বাপের না বন্ধুর? তবে যাই হোক, আপাতত এই জমের বাড়িতে বিয়ে করতে হচ্ছে না, তার জন্য এটুকুই অনেক। বুনকা বুনকা ধোঁয়া উড়িয়ে কয়লার ইঞ্জিনটা ধীরে ধীরে থামল। থামতে নিস্তব্ধ এই স্টেশনটা যেন আধো আধো ঘুমের মতো হালকা একটু জেগে চোখ মেলে চাইল। অবশ্য মানুষের শোরগোলে না, এই যে কয়লার ইঞ্জিনটা, তার অবদানে। পৃথিলা তার হাতের চিকন কালো বেল্টের ঘড়িটার দিকে তাকালো। প্রায় রাত 9টার কাছাকাছি। ঘড়ি থেকে চোখ ফিরিয়ে জানালা দিয়ে আশপাশটা দেখার চেষ্টা করলো। এখানে ট্রেন খুব বেশি সময় থামবে না, এই বড়জোর 10 মিনিট। পৃথিলার সাথে তেমন জিনিসপত্র নেই, একটা সুটকেস আর একটা হ্যান্ডব্যাগ। হ্যান্ডব্যাগটা হাতে নিয়ে সে এগিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। একটা কুলি পেলে ভালো হতো। সুটকেস তেমন ভারী না হলেও তার অভুক্ত শরীরে টানা সম্ভব না। স্টেশনের নাম মিঠাপুকুর, গ্রামের ছোট্ট স্টেশন। সে ছাড়া নামলো মাত্র 2 জন। গ্রামগঞ্জের নামগুলো সবসময় এমন মিষ্টি হয় কেন তার মাথায় আসে না। মানুষগুলো মিষ্টি সরল এই কারণেই নাকি। সে দাঁড়িয়ে আবার আশপাশে নজর বুলালো। গ্রামের স্টেশন যেমন থাকে তেমনই। গ্রামগঞ্জে রাত 9টা মানে নিশতি রাত, আর এই রাতে একা একটা মেয়ের জন্য খুবই ভয়ঙ্কর, বিশেষ করে এই স্টেশনগুলো। দিনের বেলা মানুষের আনাগোনা থাকলেও রাতে হয় বেশিরভাগই দুষ্টু প্রকৃতির লোকের। দাদুর কাছ থেকে কত গল্প শুনতেন, প্রায় নাকি রেল লাইনে ছিন্ন ভিন্ন নারীদের দেহ পাওয়া যায়। না, এরা সব আত্মহত্যা করে না, অনেকে নিখোঁজ হয়। দুষ্টু লোকেরা এদের মেরে রেল লাইনে ফেলে চলে যায়। রেল লাইনে ছিন্ন ভিন্ন হওয়ার পরে তো আর কেউ দেখতে আসে না, তার মৃত্যু আগে হয়েছে না পরে। তার অর্ধেক জীবন গেছে এই আতঙ্ক নিয়ে। স্কুলে যেতে ভয়ে ভয়ে, কখন না জানি কেউ রুমাল শুকিয়ে তুলে নিয়ে যায়। সে আতঙ্ক বলতে গেলে এখনও কিছুটা আছে, তবু কিভাবে একা চলে এলো, এটা আশ্চর্যেরই বিষয়। সময় মানুষকে কত বদলে দেয়। তা না হলে যেই মেয়েটা দুনিয়ার কিছুই চিনে না, সেই মেয়েটা হুট করে এমন সিদ্ধান্ত নেয় কি করে? পৃথিলা দীর্ঘশ্বাস ফেলে আবার ভেতরে এলো। তার গায়ে খয়েরি তাঁতের শাড়ি, কালো পাড়। সেই কালো পাড়ের শাড়ি সে তার গায়ে ভালোভাবে জড়িয়ে সুটকেসটা হাতে তুলে নিল। কুলি খুঁজতে হলে ট্রেন থেকে নামতে হবে। সুটকেস রেখে নামবে, ট্রেন চলে গেলে আরেক সমস্যা। শহরের স্টেশনগুলোতে কুলিদের হিড়িক থাকে। ট্রেন থামার সাথে সাথেই তাদের প্রতিযোগিতা শুরু হয়, কে আগে মাল নেবে। হয়তো এখানেও কিছুটা এমন, তবে রাতের জন্য এইরকম সরগরম নেই। পৃথিলা সুটকেসটা টেনে ট্রেন থেকে নামালো। তার ভাগ্য ভালো, নামতে এক লোক দৌড়ে এলো।
গায়ে ছেঁড়া গেঞ্জি, মলিন লুঙ্গি। এসে সুটকেস টেনে মাথায় নিতে নিতে বলল, কোন দিকে যাইবেন, ঘাটে নাকি রাস্তায়? পৃথিলা বুঝতে পারল না, বোঝার কথাও না। এমন গ্রামে তার প্রথম আসা, তবে তার পানি খাওয়া দরকার। 8.5 ঘন্টার জার্নিতে সে ছিল বলতে গেলে ঘোরের মধ্যে। সে আশেপাশে তাকে দোকান খুঁজল। লাল টিমটিমে আলো জ্বালিয়ে চায়ের দোকান ছাড়া কিছুই চোখে পড়ল না। সে চোখ বুলিয়ে বলল, পানি কোথায় পাওয়া যাবে চাচা? একটু সামনে মা জননী। পৃথিলা ফিরে তাকালো, মা জননী, কি সুন্দর একটা ডাক। এই এক ডাকে মেয়েরা সামনে দাঁড়ানো পুরুষের মনোভাব আঁচ করতে পারে। তার দাদি বলতো, খারাপ লোকেরা কখনো চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, নয় অতি গোলে চোখ মাটির দিকে রাখবে না, নয় চোখ লাটিমের মতো পুরো পৃথিবী ঘোরাবে। আর যারা কথা বলবে চোখের দিকে তাকিয়ে, তারা হয় স্বচ্ছ, তাদের মনে পাপ থাকে না, তারা অতি সহজে একটা মেয়েকে মা ডেকে ফেলতে পারে, বোন বলতে পারে। কেননা একটা মেয়ে যত সহজে যে কোনো অচেনা ছেলেকে চাচা ভাই বলে ডাকতে পারে, ছেলেরা তা পারে না। তারা অচেনা মেয়েদের সাথে সবসময় কথা বলবে সম্বোধন এড়িয়ে। লোকটা এগোলো, পৃথিলাও তার সাথে এগোলো। লোকটা এগোতে এগোতে বলল, এখানেও পাওয়া যেত, ওই যে দেখেন বড় দোকান, সারেংবাড়ির দোকান। এই 3-4 গ্রামে যা যা বড় সবই সারেংবাড়ির। বাপদাদারা ছিল ওই আমলের জাহাজের সারেং, কাঁচা টাকা কামাইছে, দুনিয়ার কিছু করছে বুঝছেন। তো আজকে তাগো বাড়ির ঘটনা ঘটে গেছে, তাই সব দোকান বন্ধ। পৃথিলা কিছুটা চমকে উঠল, কেননা এখানে এসেছে সে হুট করে, কোনো খবরাখবর দেওয়ার সুযোগ হয়নি। যে চাকরিটার ভরসা এসেছে সেটা একটা হাই স্কুলের, তার এক বান্ধবীর বিয়ে হয়েছে এখানে। প্রায় মাসখানেক আগে গিয়েছিল ঢাকায়, দেখা হতে বলেছিল। অজপাড়া গা, ভালো শিক্ষক নাকি পাওয়া যায় না, বেতন দেবে ভালোই, যদি তার আগ্রহ থাকে জানাতে। সে চমকেই বলল, কি ঘটনা ঘটেছে? আর বললেন না মা, কুফা বাড়ি, আল্লাহ তো সব দিচ্ছে, তবে রহমত দেয় নাই, একটার পর একটা লাগিয়ে থাকে। তাছাড়া রক্তের কোনো বংশের বাতিও নাই, তাই কনে ভাগছে, ভাগবো না কেন, কুফা বাড়ি। পৃথিলা আবারও বুঝতে পারল না, রক্তের বংশের বাতি কি, বাড়িতে সমস্যাই বাকি। তবে তারা একটা দোকানের সামনে এসেছে, টিনের ছোট্ট দোকান, টিমটিম করে লালবাতি জ্বলছে, এক লোক বসে বসে ঝিমোচ্ছে। পানির কথা বলতে অতি অনাগ্রহ নিয়ে 1/2 লিটারের এক বোতল এগিয়ে দিল। পৃথিলা বোতল নিয়ে পাশের কাঠের চিকন ব্রেঞ্চিতে বসল। আসলে তার শরীর কাঁপছে, খিদে না, অনিশ্চয়তায় ভয়ে সে বুঝতে পারল না। সে পানির বোতল খুলে গলা ভেজালো। ট্রেন চলে গেছে, পুরো স্টেশন কেমন নিস্তব্ধ। সে গলা ভিজিয়ে বলল, আমিও সারেংবাড়িতেই যাব চাচা, এখান থেকে কত দূর? ওমা তাই নাকি, দেখো তো কাণ্ড, একটু আগে আসলেই তো শাহবাজ বাবার সাথে যাইতে পারতা। শাহবাজ? আরে সারেংবাড়ির ছোট নাতি, খুবই রকচটা বদমাইশ, মুখ দিয়ে একবার যা বের করে তাই করবে। গ্রামের মানুষের হাড় হাড্ডি সব জ্বালাই খাইল। বড়দের লেহাজ নাই, ছোটদের স্নেহ নাই। তার এক লাঠি, সেটা তার দাদি, ডানে বামে পূর্ব পশ্চিমে, সে আর কাউকে চেনে না। পৃথিলা নিশ্চুপ কিছুক্ষণ তাকিয়ে রইল। আসলে সে আগামাথা কিছুই বুঝতে পারছে না। তার তাকানোর মাঝে লোকটা আবার বলল, কনে ভাগছে পর থেকে সব জায়গায় তারা পাহারা বসাইছে, মেয়ে যেন গ্রাম থেকে বের হতে না পারে। এই স্টেশনে তো এতক্ষণ ছিল, এই কিছুক্ষণ আগে গেল। পাহারা? কেন? আরে বহাইব না, বিয়ে করবার মন চাই না, আগে কইতো। মান সম্মান নিয়ে টান দিল ক্যাম্প। তারা তো আর জোর করে নাই। এখন পাইলে চুল কাইটটা কালি মেঘা পুরো গ্রাম ঘুরাইব, নাও সারা জীবনের বিয়ের স্বাদ ঘুরাই যাইব। পৃথিলা অবাক চোখে তাকালো, তাকে বলল, এটা কেমন কথা? হয়তো মেয়েটার ইচ্ছে ছিল না, মেয়েদের আবার ইচ্ছেটা কি? বাবা মাকে খারাপ চাইব? পৃথিলা মনে মনে বড় একটা নিঃশ্বাস ফেলল। আসলেই বাবা মা কি সত্যি খারাপ চায়? তাদের দীর্ঘ জীবনে যে ভুলগুলো তারা করে থাকে, তারা আপ্রাণ চেষ্টা করে সন্তানেরা যেন সেই ভুলগুলোর ধারের কাছেও না যায়। তবে সন্তানেরা বুঝলে তো, সে নিজেও তো বোঝেনি তার মা যে ভুল পথে হেঁটেছে, সেও সেই একই পথে হেঁটেছে। তাই তো আজ এখানে। আর এখান থেকে জীবনের মোড় কোথায় থেকে কোথায় নেবে কে জানে।
সে এখন নদীর ওই কচুরিপানার মতো, ঢেউ যেদিকে সেও সেদিকে। পৃথিলা পানি খেয়ে কাঠের বেঞ্চে কিছুক্ষণ বসলো। কুলি লোকটা কৌতূহল নিয়ে তাকে দেখছে। অবশ্য এটা স্বাভাবিক, এমন অভাবনীয় সাহসের কাজ হয়তো কোনো মেয়েকে তারা করতে দেখেনি। তাদের কাছে মেয়ে মানুষের অস্তিত্ব হয়তো রান্নাঘর আর উঠোন পেরিয়ে পুকুরের ঘাট পর্যন্ত। পৃথিলার শরীরের কাঁপুনি কিছুটা কমেছে, অবশ্য পেট মুড়িয়ে আসছে। খালি পেটে পানি, পেটের আর দোষ দিয়ে লাভ কি? তখনই কুলি লোকটা তাড়া দিয়ে বলল, মা জননী, তাড়াতাড়ি ওঠো, ঘাটে সারেংবাড়ির নৌকা দেখা যায়। পৃথিলার এক ধ্যানে বসেছিল, তার দৃষ্টি ছিল ওই যে রেললাইন, অনেকটা দূরে গিয়ে অন্ধকারে মিশে গেছে সেখানে। সে ধ্যান ভাঙতে বলল, জি। লোকটা সুটকেস মাথায় তুলতে তুলতে বলল, সারেংবাড়ি তো নদীর ওপারে, রাস্তা দিয়ে যাইতে গেলে দুনিয়ার ঘোর না। তাছাড়া গাড়ি টাড়ি তো এত রাতে পাইবা না, গরুর মহিষের গাড়ি সব গোয়ালে চলে গেছে, হাতে গোনা কয়েকটা ভ্যান আছে, রাত হলে তাদের দেখা পাওয়া মুশকিল। কেন? হাবিজাবি খায় গো মা জননী, এই হাবিজাবিতে গ্রামটা একেবারে শেষ হয়ে গেল। খেয়ে এক একজন এক এক জায়গায় পড়ে থাকে। তাছাড়া চক পাথরের রাস্তা, রাত তো কম না, তাই ওই দিক দিয়ে তোমার না যাওয়াই ঠিক হইব। আর নৌকায় গেলে এই বড় জোর 15-20 মিনিট, তাদের ঘাট তো এই সামনেই। বলে লোকটা এগিয়ে গেল। পৃথিলা উঠল, আধা খাওয়া পানির বোতলটা হ্যান্ডব্যাগে রেখে লোকটার পেছনে এগিয়ে গেল। অন্ধকারে তার হাঁটতে কষ্ট হচ্ছে। আকাশে শুল্ক পক্ষের চাঁদ, সে চাঁদের আলোতে লোকটা কি সুন্দর হেঁটে যাচ্ছে। পরিচিত গণ্ডি এমনই, লোকটা অভ্যস্ত, সে নয় বলেই পারছে না। পৃথিলার বেড়ে ওঠা নির্দিষ্ট কোনো জায়গা নেই। তার বাবা পুলিশের চাকরিতে আছেন। নির্দিষ্ট সময় পর এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। ছেলেবেলা থেকে বড় হতে হতে কত অপরিচিত মুখ অচেনা হয়েছে তার হিসেব নেই। এখন তারা খুলনায়, সে সবেমাত্র ভার্সিটিতে উঠেছে। তখন তারেকের সাথে পরিচয় হয়। সেই পরিচয় কখন যে ধীরে ধীরে ভালোবাসে রূপ নিল তারা বুঝতেই পারেনি। বাবা মা জানতে পারলেন। তার অতি চালাক মা তাকে না কিছু বললেন, না কিছু বুঝিয়ে দিলেন। তবে বাবাকে ঠিক অন্য জায়গায় ট্রান্সফারের জন্য বললেন। কিছুটা সময় অবশ্য লাগলো, তবে ঠিক হয়ে গেছে। আগে কথা ছিল বাবার যদি হঠাৎ ট্রান্সফার হয় সে হলে উঠবে, পড়ালেখা শেষ করে একেবারে যাবে। তবে তাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি দেখে সে অবাক হয়েছিল, তবে কিছু বলেনি। মা তাকে নিয়ে সবসময় একটু অন্যরকম, কখনো একা ছাড়েনি, কোথাও একা যেতে দেয়নি। এমনকি অচেনা মানুষের সাথে তার সবসময় খুব একটা মেশাও ছিল বারণ। তাই তার কাছে স্বাভাবিকই লাগলো। ভাবলো মা এবারও তাকে একা ছাড়বে না। তাই চুপচাপই খুলনা থেকে চলে এলো ঢাকায়। অথচ কোনো কারণে এই ঢাকায় মা কখনো আসতে চায়নি। অথচ তার নানু বাড়ি, দাদা বাড়ি থেকে শুরু করে সব আত্মীয় স্বজনই ঢাকায়। ঢাকায় এসে তাকে আবার নতুন ভার্সিটিতে ভর্তি করানো হলো। মা জানে না তারেকের সাথে তার যোগাযোগ কিন্তু ঠিক রইল। তাদের সামনাসামনি প্রেমের চেয়ে এই যে কথা জমিয়ে জমিয়ে চিঠি লেখা, সপ্তাহে একদিন লুকিয়ে দোকান থেকে ল্যান্ডলাইনে কথা বলা, সেই প্রেমের চেয়ে এই প্রেম যেন তাদের আরও গভীর টেনে নিয়েছিল। এখানেও বছর এক গেল খুবই ভালোভাবে। কয়েকজন বন্ধু বান্ধবও জুটে গেল। তাদের সাথে কেমন করে একটা বছর কেটে গেল বুঝতেই পারল না। তবে সমস্যা হলো বছর খানেক পরে তার মা একদিন খুব স্বাভাবিকভাবে বললেন, তোমার বাবার বন্ধুর এক ছেলে খুবই ভালো, আমাদের পছন্দ হয়েছে, আমরা তোমার বিয়ের ব্যাপারে ভাবছি। পৃথিলা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আর তাকে আরো অবাক করে বললেন, ছেলে বাহিরে সেটেল, বিয়ে করে বউ নিয়ে ফিরবে। আমরা তোমার পাসপোর্ট থেকে যাবতীয় সব কিছু করার জন্য দেয়া হয়েছে, এখন শুধু বিয়েটা বাকি। পৃথিলা অবাক হয়ে বাবার দিকে তাকালো। তার বাবা হাসলেন, মাথায় হাত রেখে বললেন, বাবা মায়েরা কখনো ছেলেদের খারাপ চায়? পৃথিমামণি, শুধু বিশ্বাস রাখো। সে বিশ্বাস রাখেনি, বরং দৃঢ় কণ্ঠে বলেছিল, আমি একজনকে ভালোবাসি বাবা, যদি বিয়ে করতে হয় আমি তাকেই করব। তার বাবা কোনো রিয়াক্ট করেনি, শুধু বড় একটা দীর্ঘশ্বাস ফেলেছিল। তবে তার মা এগিয়ে এসে ঠাস করে গালে একটা চর বসিয়ে দিয়েছিল। পৃথিলা মনে মনে বড় একটা শ্বাস ফেলল। স্টেশনে আলো থাকলেও ঘাটটা একেবারে অন্ধকার।
গাছগাছালি আছে, তাই চাঁদের আলোয় তেমন আলোকিত হয় না। তবু পৃথিলা আবছায় আলোয় একটা নৌকা দেখল। অবশ্যই একে নৌকা বলে কিনা সে তাও জানে না, কারণ নৌকাটা খুবই বড়। সে এত বড় নৌকা কখনো দেখেনি। সে ধীরে ধীরে এগোলো। ঢালু জায়গা, অন্ধকারে পড়ে টরে না গেলেই হয়। তখনই মুখের উপরে টর্চের আলো পড়ল। পৃথিলা চোখ মুখ কুঁচকে হাতের 5 আঙ্গুল ছড়িয়ে চোখটা আড়াল করতেই কেউ ধমকে বলল, কে ওখানে? কুলি লোকটা বলল, ফরহাদ বাবা, আমি কুদ্দুস, সাথে সারংবাড়ির কুটুম। রাত তো মেলা, তার মধ্যে মাইয়া, তাই তোমাকে নৌকা দেখা ঘাটে নিয়ে আইলাম। অন্ধকার ভেদ করে ফরহাদ এগিয়ে এলো। টর্চের আলোটা সাইড করা হয়েছে। এতক্ষণ কিছু না দেখলেও সুন্দর উঁচা লম্বা এক ছেলেকে পৃথিলা দেখল, যে ভুরুকুঁচকে এগিয়ে নৌকার মাথায় এসে দাঁড়িয়েছে। পৃথিলার দিকে তাকে বলল, কে আপনি? পৃথিলাও নিজের কোমলতা বজায় রেখে উল্টে প্রশ্ন করল, আপনি কে? লোকটার মনে হয় অকারণে বিরক্ত হওয়ার বাতিক আছে। আসলে সে জানতে চেয়েছে সারেংবাড়ির সে কে, কেননা পরিচয় দিলেই চিনবে। এমন তো সে কেউ না। অথচ লোকটা বিরক্ত চোখে মুখে উপসে পড়ছে। সে উপসে পড়া বিরক্ত নিয়ে তাকে আর প্রশ্নকে পুরো উপেক্ষা করে কুলি লোকটার দিকে তাকে বলল, কুদ্দুস কাকা, ঘাট থেকে একে নিয়ে বিদায় হন। বিয়ে শেষ, কুটুম কাটমের কাহিনীও শেষ, জরুরি কাজ আছে, ঘাট ফাঁকা করেন। কুদ্দুস কি করবে দিশে পায় না। এই রাত বিরাতে বোঝা তো ঘাড়ে নেয়নি সে, নিয়েছে আস্তে এক ঝামেলা, কি করবে সে? পৃথিলা একটু এগিয়ে এলো, এসে বলল, আসলে পরিচয় দেওয়ার মতো আমি কেউ না, তবে একটা চিঠি আছে, আপনি কি একটু দেখবেন? ফরহাদ কিছুক্ষণ তাকিয়ে রইল। অন্ধকারে তেমন চোখ মুখ বোঝা না গেল, সে ঠিক বুঝল এই মেয়ে গ্রামের কেউ না। সে তাকিয়ে বলল, দিন। পৃথিলা হ্যান্ডব্যাগের সাইড থেকে চিঠি বের করে এগিয়ে ধরল। তাদের মাঝে দূরত্ব অনেক, ঢালু জায়গা। পৃথিলা খুব একটা এগোতে পারেনি। ফরহাদ নিজেই নৌকা থেকে এক কদম নামল। নামতেই তার পা পড়ল কাদায়। সে বিরক্ত মুখে ঝট করে কাগজটা টেনে নিল। মেয়েদের দেখলেই তার চড়াতে ইচ্ছে করে। সব আপদের গোষ্ঠী এ রাত বিরাতে একে একা ছাড়ছে কে? এদিকে আরেকটাকে এখনো ঘাট থেকে নামাতেই পারেনি। জয়তুন বুড়ির সব লোক পুরো গ্রামে ছড়িয়ে গেছে। এত ঝামেলা হবে জানলে আগে হাত ধুয়ে বসে থাকত, এখন ঘাড়ে নিয়ে রাত বিরাতে ঘুরে বেড়াচ্ছে। সে এক হাতেই টর্চ ধরে এক ঝাঁকিতে চিঠির সব ভাঁজ খুলল। খুলতে দেখল চিঠিতে একটা শব্দে লেখা, শায়লা। ফরহাদের বিরক্ত জনে এবার আকাশ ছুল, তাই প্রায় ধমকে বলল, ফাজলামি করেন? পৃথিলা বলতে গেলে ধাক্কার মতো খেল। তার এই জীবন এমন কর্কশ ভাষায় কেউ কিছু বলেছে বলে মনে পড়ে না। সে নিজেকে সামলে বলল, ভদ্রভাবে কথা বলুন, যদি নৌকা নিতে না চান সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। বলে কুলি লোকটার দিকে তাকাল, বলল, চলে আসুন চাচা। তখনই অন্ধকার ভেদ করে সুন্দর মার্জিত শান্ত একটা কণ্ঠ ভেসে এলো। চিঠিতে কি লেখা ফরহাদ? পৃথিলা ফিরে তাকালো। নৌকাটা এতক্ষণ ছিল অন্ধকার। একটা লোক, মনে হয় মাঝি, ছোট একটা হারিকেন জ্বালালো। টিম হারিকেনের আলোতে একটা লোককে দেখল। সম্ভবত গায়ের রং শ্যামলা বা কালো, অন্ধকারে খুব একটা বোঝা যাচ্ছে না, তবে জলজল করা চোখ ঠিক দেখল। নিশতি রাতে হিংস্র পশুদের চোখ এমন জলজল করে। এই লোকটার এমন করছে কেন কে জানে। কই, এই বেয়াদব লোকটার তো করছে না। অবশ্য চোখ আর কণ্ঠ কেন জানি পৃথিলা মেলাতে পারল না। দেখে মনে হচ্ছে আগুন, আর কণ্ঠে মনে হচ্ছে শীতল পানি। এমন হওয়ার কারণ কি? পৃথিলা চোখ ফিরিয়ে নিল। লোকটা তার দিকে তাকিয়ে আছে। সে চোখ ফিরিয়ে আবার ফরহাদ নামের লোকটার দিকে তাকালো। তার বিরক্ত চোখ মুখ ছাড়িয়ে গেছে। আশ্চর্য, এত বিরক্তের হলোটা কি? একটা মেয়েকে সাহায্য চাইতে পারে না? তার তাকানোকে আবার পুরো উপেক্ষা করে ফরহাদ ওই লোকটার দিকে হাত বাড়িয়ে দিল, দিয়ে বলল, নে দেখ। লোকটা একটু এগিয়ে হাত বাড়িয়ে চিঠিটা নিল, নিয়ে চোখ রাখল। এই অবস্থা আলো অন্ধকারে পৃথিলা লোকটার চোখে মুখে বিস্ময় দেখল। আশ্চর্য, কি লেখা চিঠিতে? চিঠিটা দিয়েছে সাবিহার বাবা। সাবিহাই তার বান্ধবী, যার এই গ্রামে বিয়ে হয়েছে। সাবিহা তাদের বাড়িতে গেলেও তার কখনো যাওয়া হয়নি। না যাওয়ার কারণ আছে। ওই যে বললাম, তার মা তার সব ব্যাপারেই ছিল একটু অন্যরকম।
তাই কখনো যাওয়া হয়নি। এই চাকরির জন্য গিয়েছিল, গিয়ে রীতিমতো সে বিষয় হয়েছে। কেননা সাবিহার বাবা মা তাকে দেখেছে প্রথমবার, তবুও খুবই স্নেহ করলেন, সুন্দর করে ঠিকানা দিলেন, তার সাথে দিলেন এই চিঠি, দিয়ে কোমল সুরে বললেন, যদি সারেংবাড়ির ছেলে নাতি এমন কাউকে দেখো তবে এই চিঠিটা দিও, কোনো সমস্যা হবে না, তারাই সব ব্যবস্থা করে দেবে। পৃথিলা তাই প্রথমে জিজ্ঞেস করেছে আপনি কে, অথচ এই এক প্রশ্নে এই লোকের গায়ে ফসকা পড়ে গেছে। সে সেই বিষয় নিয়েই পৃথিলার দিকে তাকালো, তাকে আগের মতোই সুন্দর শান্তভাবে বলল, চাচা। সুটকেস নৌকায় তুলেন। তারপর ফরহাদ নামক লোকটার দিকে তাকিয়ে বলল, সুন্দর করে তক্তা ফেল ফরহাদ, নৌকায় উঠতে যেন কোনো সমস্যা না হয়। ফরহাদ নামক লোকটা কটমটিয়ে তাকালো, আদেশ পছন্দ হয়নি দেখে বোঝা গেল। তার কটমটানো চাহনির বিপরীতে লোকটা সরল সুন্দর, মন ভোলানো একটা হাসি দিয়ে বলল, আমাদের কাজ 2 মিনিট পরে হলেও এখন আর সমস্যা নেই। তারপর পৃথিলার দিকে তাকে বলল, আমি এরশাদ, সারেংবাড়ির বড় নাতি, আপনি উঠে আসুন। আর ধীরে ধীরে কাদা পানিতে ঘাট খুব পিচ্ছিল। জয়তুন বেগম পান নিয়ে মুখে পুরলেন, দাঁত নেই তার। আম্বিয়া পান শেষে ভর্তা করলে সেখান থেকে নিয়ে একটু একটু পোড়েন। আজও আম্বিয়া তার পায়ের পাশে পা ছড়িয়ে বসে পান ভর্তা করছে। জয়তুন সেই পা ছড়িয়ে বসা আম্বিয়ার দিকে তাকিয়ে রইল। আম্বিয়ার শরীরের বাদ ভালো, কাপড় পরে কোমরের ভাঁজ আর পিঠ দেখিয়ে হাঁটবে হেলে দুলে। বুকের কাপড় দেখা যায় বেশিরভাগ সাইডে গড়াগড়ি খাচ্ছে। বসত ভিটায় এক পাল ছেলেপেলের বাড়িতে এমন কুক্ষণে শরীরের রাধের মেয়ে মানুষ রাখতে হয়নি। জয়তুন জানে, তবে মেয়েটা ভালো আর তার বিশ্বস্ত। সে ছোটবেলা মায়ের হাত ধরে এ বাড়িতে এসেছিল। এখন বয়স প্রায় 30 ছুঁই ছুঁই। দেখে অবশ্য বোঝা যায় না, কাজকামের শরীর, এই শরীরে মেদ জমে না। জাফর মায়ের হাবভাব বোঝার চেষ্টা করল। তার মায়ের দাঁত পড়তে পারে, চুল সাদা পাঠের গাছি হতে পারে, চামড়া ঝুলে ভাঁজ পড়তে পারে, তবে মুখ, চোখ আর ব্রেন সেটা কখনো আগের মতোই চলে বলেই কর্তি ছাড়া এই সারেংবাড়ির সংসার এখনও ঠিক গতিতে চলছে। জাফরের মা জয়তুন তার আপন মা না, সৎ মা। তার ঘরে কোনো সন্তানাদি নেই বলেই তার বাবা তার মাকে বিয়ে করেও বিশেষ কোনো লাভ হয়নি। বছর ঘুরে নতুন বছর আসে, তবু বংশের বাতি জ্বলে না। বাবা হাল ছাড়লেন, তিনি ধরে নিলেন তার বংশ আর আগাবে না। জয়তুন আরা এক সন্তান দত্তক আনলেন। সে দত্তক পুত্রের নাম জসিম। দত্তক থাক আর যাই থাক, বাড়ির প্রথম সন্তান সে, সবার মাথার মুকুট হয়ে রইলেন। সে থাকার মাঝে অনেক দিন পরে যাদের মতন হঠাৎ করে জাফরের মা হতে চললেন। জসিমের বয়স ততদিনে 15-র ঘরে। স্বাভাবিক সবার ধ্যান তখন জাফরের মায়ের দিকে গেল। হাজার হলে রক্ত, আসল রক্ত, তবে জয়তুন মুখ ফেরালেন না। তিনি জসিমকে আগের মতো আগলে রাখলেন আর ঘোষণা দিলেন, সারেংবাড়ির বড় পুত্র সে। এটা যে অস্বীকার করবে, তার সাথে জয়তুনের ইহ জীবনের সম্পর্ক শেষ হবে। জাফরের বাবা সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করুক আর যাই করুক, জয়তুন উপরে তিনি কথা বলতেন না। এবার বললেন না, তবে নিজের সন্তান তো নিজেরই। তিনি দ্বিতীয় স্ত্রীর যত্নে কোনো কমতি রাখলেন না। আর এই যত্নে যেই বউ কখনো মাথা তুলে কিছু করেনি, বলেনি, কয়েকদিনই তার আচরণ বদলে গেল। বংশের আসল বাতি তার গর্ভে 4টিখানি কথা তো আর না। সবচেয়ে বেশি বদলালো জসিমের ওপর। সেই ঘরেরই জাফরকে জন্ম, আর তাকে জন্ম দিতে গিয়ে তার মা মৃত্যুবরণ করেন। জাফরের মা সন্তান আসার খুশিতে অহমে দত্তক পুত্র জসিমকে তুচ্ছতাচ্ছিল্য করলেও তার মৃত্যুর পরে জয়তুন কিন্তু করলেন না। তিনি জসিমের মতো জাফরকে বুকে আগলে নিলেন। জসিম, জাফর তারা কখনো বোঝেনি এই যে পাগলের মতো দেখতে থুরথুরে বুড়িটা, এটা তাদের সৎমা। বরং বাবার মৃত্যুর পরে এই বাড়িটার ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটাই গেছে। তিনি তার 2 সন্তানকে বুকে নিয়ে শক্ত হাতে তা পার করেছেন। জয়তুন পান চিবোতে চিবোতে জাফরের দিকে তাকালো, তাকে বলল, আমাদের বাড়ির সম্মান নিয়ে যেই মেয়ে খেলছে তাকে খুঁজে বের করবি জাফর, যেমনই হোক করবি। আমিও দেখতে চাই তার শরীরের ভাঁজ কত। আমার নাতি যে ভাঁজ গুনতে পারে নাই, সেই ভাঁজ আমি তো আর কারোরে গুনতে দেব না।
আর মেয়ের চাচারে চিপড়ে রস বের করবি, হারামজাদা লেদা একটা মাইয়া, তারে দেখে রাখতে পারে না। জমির জন্য তো ঠিক কসলা কসলি, জমির পেছন দিয়া মুসরে মুসরে ঢুকাবি, বদমাইশের বদমাইশ। তাদের দোষ দিয়ে কি লাভ? মাথা তো আপনি নষ্ট করেছেন। কোন দরকার জমির লোভ দেখে বাড়ির বউ আনার? তাছাড়া এরশাদও রাজি না। এভাবে জোর করে এনে অশান্তির কোনো দরকার আছে? দরকার তুমি বুঝবা কি? সন্ন্যাস হয়তো বসে আছো, বউ থাকতে বাপে করছে 2 বিয়া, এদিকে বউ নেই তাও যত ঢং। তাও গুণের বউ হইলে কথা, বংশের বাতি তো দিবার মুরত ছিল না। আবার নিজেরও 2 বিয়ে আম্মা, আপনি না মানলেও সত্য সত্যি। তাছাড়া আপনার বোনের মেয়ে বিয়ে তো আপনি করিয়েছিলেন। ইস, কত বড় গলা! 2 বিয়ে করেও তো একটা বাতি দিবার পারলি না, আবার বড় গলায় কথা। জাফর উত্তর দিল না, কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল। তারপর আস্তে করে চোখ ফিরিয়ে নিল। জয়তুন দেখে বলল, চোখটা বন্ধ করি, তারপর দেখবি সারেংবাড়ি কেমনে ভাইসা যায়। কারো জন্য কিছুই থেমে থাকে না আম্মা। জয়তুনের জন্য থামবো, তাই তো দ্বিতীয় জয়তুনরে খুঁজি। তবে আল্লাহ বানাইছে 1 পিস, তাই তো বড় জ্বালা। তাই বলে এভাবে বিয়ে ঠিক না। বলেই জাফর মনে মনে বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। সে নিজেও এইরকম ভুক্তভোগী, আর এই দোষী জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা সে হারিয়েছে। জাফরের কথায় জয়তুনের মধ্যে কোনো হাবভাব হলো না। জাফর সবসময় এমন। বাপের রূপ পাইছে, তাদের বাপ ছিল এমন নীতিবান। আর এত নীতি দিয়ে দুনিয়া চলে নাকি? সে আঙুলের ডগা দিয়ে আরেকটু পান নিয়ে মুখে পুরল। তার নাতির আবার ধার ভিন্ন। নিজের জন্য যেটা ভালো সেটাই আসল নীতি, যে নীতির জন্য সব জায়েজ। তাই তো তিনি বিশ্বাস করেন, মেয়ে বিয়াবে উঁচুতে, ছেলে বিয়াবে নিচে। জমি টমির লোভ কিছু না, জমি দিয়ে আনা মানে হাতের মুঠোয় আনা। চোখ তোলার সাহস কখনো করে না। তবে এই মেয়ে আনার আরেকটা কারণ আছে, কারণটা আলাউদ্দিন। আলাউদ্দিনের কোন আখনি ক্ষমতা আছে কি জানে, সে জানে না। তবে মাঝে মাঝে কিছু কথা একেবারে মিলে যায়। সে মিলে যাওয়া থেকে বলেছিল, এরশাদকে কখনো বিয়ে দেবে না সখী। তার বউ সারেংবাড়ির জন্য ঘোর অমাবস্যা। অমাবস্যা হলে হোক, জয়তুন কারোরে গোনায় ধরেনি, তাই বিয়ের আয়োজন করেছিল। তবে সেই মাইয়া আমার এরশাদরে দেখে ফিট খাইয়া শেষ। কৈতুরির কৈতুরি, ঢং দেখে আর বাঁচি না। বেটা মানুষেরে আবার চেহারা কি, বেটা মানুষের দেখবি গতর, আর আমার এরশাদের গতর থেকে আলো বের হয়, আলো, চিকচিক করা আলো। খাঁটি সোনা সে। তোর কপাল খারাপ, তাই তো দেখার আগে ফিট। তবে অনেকদিন পরে আলাউদ্দিন এই মেয়ের কথা নিজে থেকে এসে বলল, এই মেয়ে সোনা কপালি, যেই ঘরে যাইব ঘর আলো হইব। এরশাদের জন্য এই মেয়ে একেবারে ঠিক। তাই সে আর ডানে বামে দেখল না। এই মেয়েকেই তো তার সাই আলাউদ্দিনের বাণী বলে কথা। তাই জয়তুন শুনে সাথে সাথে বিয়ের সম্বন্ধ পাঠালো। জমি টমির লোভ দেখে বিয়ের কথা পাকা করল। সে পাকার মধ্যে আলাউদ্দিন এসে তাড়া দিয়ে বলল, যত তাড়াতাড়ি পারো এই মেয়েকে ঘরে আনো, পারলে আজই আনো। সে ভাই আগামাতা বুঝল না, তবে বিয়ে টেনে আজকের মধ্যে ঠিকই এনেছিল। আর দেখো কপাল, এই মেয়ে নাকি সোনা কপালি, তোর কপালে থু। মনে মনে বলে জয়তুন থুক করে পানের পিক ঘরের মধ্যে ফেলল। এটা তিনি প্রায় করেন। তার বদ্ধ ধারণা, এই বাড়ির কুফা, পুরনো হিন্দুদের বাড়ি। মুক্তিযুদ্ধের সময় অনেক হিন্দুরা বাড়ি ঘর কম দামে বিক্রি করে চলে গেছে। তার স্বামী কিনে রেখেছেন। যার কাছ থেকে রেখেছিলেন সে ছিল স্বর্ণ ব্যবসায়ী। বাড়িটাও করেছিলেন দেখার মতো। এখন অবশ্য দেখার মতোই আছে। তবে তার ধারণা কোনো পিশাচ রয়ে গেছে, তারাই সারেংবাড়ির পেছনে লেগে আছে। কারণ এই বংশে লেগে আছে কুফা। তার ঘরের সন্তানাদি নাই। জাফর হয়েছে জাদুর মতো। হইলে কি, জাফরের ঘর ছিল শূন্য, আর বড় ছেলে আল্লাহ তার ঘরে 3 সন্তান দিচ্ছে। দিলে কি হবে? আসল রক্ত তো নাই, কপাল, সবই কপাল। সে থুতু ফেলেই বলল, এরশাদ কই? স্টেশনের দিকে গেল। কি নাকি কাজ আছে। জয়তুন ভুরু কুঁচকে বলল, এত রাতে কি কাজ? আমি জানি না আম্মা। জয়তুন কথা বাড়াল না। নাতি নাতনি তার প্রিয়, শুধু প্রিয় না, তার নীতি হলো যে 2 হাত ভরে দেবে সে 2 হাত ভরে তাকে দেবে। আর এরশাদ, সে তার জন্য পুরো জীবনটা বাজি রেখেছে। আর এই যে শাহবাজ, দাদির মুখের এক একটা কথার জন্য সে দুনিয়া উল্টে ফেলতে পারে, এখনো ফেলবে।
সে জানে এই মেয়ে আকাশ ফুঁড়ে উড়ে গেলেও শাহবাজ যে কোনো উপায়ে তার সামনে ঠিক হাজির করবে। পৃথিলা হ্যান্ডব্যাগ থেকে তার আধ খাওয়া পানির বোতলটা বের করলো, করে গলা ভেজালো মানে এই এক ঢোক। গলা শুকিয়ে আসছে, আবার পানি গলা দিয়ে নামতেও পারছে না, কি যন্ত্রণা। সে পানির বোতলটা আবারও হ্যান্ডব্যাগে রাখলো। হাফ লিটার বোতল, অথচ শেষ করে উঠতে পারছে না। সে বোতল রেখে স্বাভাবিকভাবে বসার চেষ্টা করলো। আধো আলো আধো অন্ধকার, খেয়াল না করলে অবশ্য বোঝা যায় না তার হাত হালকা হালকা কাঁপছে। অবশ্য সারাদিন অভুক্ত না, অন্য কোনো কারণে পৃথিলা বুঝতে পারছে না। সে কোনো সাহসী মেয়ে না, আবার একেবারে ভীতু না। তবে কিছু কিছু ক্ষেত্রে তার বাস্তবিক জ্ঞান ভালো বলে অনেক কিছু জট করেই ধরে ফেলতে পারে। এই যে যেমন ধরে ফেলেছে, সে ছাড়াও এই নৌকায় আরেকটা মেয়ে আছে। নিস্তব্ধ রাত, একটা মানুষের অস্তিত্ব পুরো গায়েব করা সম্ভব না। ছুরির টুংটাং শব্দ, কাপড়ের খসখস আর নিঃশ্বাস, সারা দুনিয়ার শব্দ যেখানে শেষ হয় সেখান থেকে নিঃশ্বাসের গান শুরু হয়। সেটা যতই চেষ্টা করা হোক আড়াল করা সম্ভব না। তার ধারণা যেই মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়েছে সেই নৌকায় আছে। আইডিয়া অবশ্য খারাপ না, কেউ হারালে সবাই পুরো দুনিয়া চষে বেড়ায়, নিজের ঘরে তল্লাশি চালায় কে? আর সেদ যদি আপন মানুষরা করে সেটার ধারণা কারি বা থাকে। পৃথিলা বসে আছে নৌকার ছাউনির ভেতরে, পাশে তার সুটকেস। এক মাথায় মাঝি আর এক মাথায় ওই ফরহাদ লোকটা শটাং দাঁড়িয়ে আছে। মুখ দেখা না গেলেও লোকটা যে মহাবিরক্ত হাবভাবেই বোঝা যাচ্ছে। তার পাশেই ওই এরশাদ লোকটা বসে, দৃষ্টি পানির দিকে। নিস্তব্ধ রাত, বইটার ছলাৎ গান কেমন যেন একটা বিষণ্ণ সুর তুলছে। সে অবশ্য এখন স্পষ্টভাবে এই মানুষটার মুখ দেখেনি। নৌকায় বসতেই মাঝি বিনা বাক্যে হারিকেনের আলো মৃদু করে ফেলেছে। সে মৃদু আলোয় শুধু কোনো রকম মানুষের অবয়ব বোঝা যায়, তবে চেহারা না। পৃথিলা চোখ ফিরিয়ে নৌকার পাটাতনের দিকে তাকালো। নৌকার সম্পর্কে তার কোনো ধারণা নেই, তাই ধারণা নেই একটা মানুষের ভিতরে কিভাবে থাকতে পারে। তার মনে মনে একটু সন্দেহ হলো, আচ্ছা মেয়েটা কি ঠিক আছে? সে ঢোক গিলল, আবারও গলা শুকিয়ে আসছে, কি যন্ত্রণা দেখো তো। পৃথিলা আবার পানির বোতলটা বের করলো, অবশিষ্ট পানিটুকু মনের বিরুদ্ধে গিয়ে গলায় ঢালতেই পেট মুড়িয়ে উঠল। সে চোখ বন্ধ করে কয়েকটা বড় বড় শ্বাস ফেলে আবার স্বাভাবিকভাবে বসার চেষ্টা করলে কি হওয়া যায়? হয়তো এই যে অচেনা দুটো পুরুষ, চেনা নেই জানা নেই, কি সুন্দর নির্ভয়ে নৌকায় উঠে বসল। আজকাল কেন জানি না কোনো কিছুতে তার কিছু যায় আসে না, মনে হয় যা হবার হোক, কি আসে যায়। তার দাদি বলতো, এই দুনিয়ায় সব কিছু হয় মৃত্যুকে ঘিরে। একবার যদি মৃত্যুর ভয় কেটে যায় তাহলে জীবনের সব কিছু শেষ, কোনো কিছুতে আর কিছু যায় আসে না। সেটা হোক ভয়, ক্ষমতা হোক, বিস্ময় হোক বা ভালোবাসা, তখন সব কিছুকেই মনে হয় তুচ্ছ। তার কাছে কি এখন সব কিছুই তুচ্ছ? কি জানি। সাবিহাদের বাসা থেকে বের হয়ে সে সারাদিন একা একা ঢাকার রাস্তায় হাঁটল, হাতে একটা হ্যান্ডব্যাগ আর সুটকেস। অনেকে তাকিয়ে দেখল। বিকেলের দিকে এক রেল লাইনে গিয়ে দাঁড়ালো। দূর থেকে ট্রেনকে আসতে দেখল। তার কোনো ভয় করেনি, বরং কেন জানি ভালো লাগলো। সেই ভালো লাগার মাঝে ট্রেন তার নিজ গতিতে তার আঁচল উড়িয়ে পাশ দিয়ে চলে গেল। পৃথিলার এত হাসি পেল, সে ভুল লাইনে দাঁড়িয়েছিল। যেমন ভুল মানুষকে বিশ্বাস করে সব ছেড়ে তার হাতটা আঁকড়ে ধরেছিল, ঠিক তেমনই পৃথিলা সেই লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। কেউ জানল না, কেউ বুঝল না তখন পৃথিলা দাঁড়িয়েছিল না, দাঁড়িয়েছিল এই যে রক্ত মাংসের মাটির দেহ। শুধু এটা, কেননা সবসময় দেহের মৃত্যু হয় না, মাঝে মাঝে আত্মারও হয়। তাই ট্রেন তাকে স্পর্শ না করলেও মৃত্যু হয়তো তাকে ঠিক ছুঁয়ে গিয়েছিল। পৃথিলা বড় একটা শ্বাস ফেলেই ছাউনির ভেতর থেকে বাইরে উঠে দাঁড়ালো। একটা মানুষের ওপরে এভাবে বসে থাকা যায় না, অন্তত সে পারবে না। সে ছাউনি ধরেই দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি পানিতে, কুঁচকুচে কালো পানি, অবশ্য হয়তো রাতের জন্য, তবে কুঁচকুচে কালো পানির বুকে চাঁদটা ঝিলমিল করছে। এই ঝিলমিল করা চাঁদ তাকে বিমোহিত করতে পারল না পারলেও তার দৃষ্টি চাঁদের উপরে রইল, কেননা সে বুঝতে পারছে না তার কি করা উচিত।
তখনই সেই শান্ত কণ্ঠ আবার ভেসে তার কানে এলো, আপনার এভাবে একা আসা ঠিক হয়নি। পৃথিলা পানি থেকে চোখ ফিরিয়ে সামনে তাকালো, তাকাতেই এরশাদ লোকটার সাথে চোখাচোখি হলো। লোকটা হয়তো তার দিকে তাকিয়েছিল, থাকতেই পারে, কথা বলার সময় তো আর অন্যদিকে তাকিয়ে থাকবে না। তবে চোখে চোখ পড়তেই সরিয়ে নেওয়া হয়, সেই রকম কোনো হাবভাব বা জড়তা এই লোকের মধ্যে দেখা গেল না। পৃথিলা নিজেও সরালো না, সে শান্ত নিশ্চুপ, তবে তার মধ্যেও জড়তা সংকোচ কম। তবে কথা ঘোরালো, ঠিক বেঠিকের হিসাব কোনো অচেনা লোকের সাথে করা কারোই ভালো লাগার কথা না, আর তার তো আরও না। সে ঘুরিয়ে বলল, চিঠিতে কি লেখা ছিল আপনি জানেন না? না। কেন? আপনার কাছেই তো ছিল, খুলে দেখেননি? পৃথিলা দেখেনি, দেখার মতো অবস্থায় তার ছিল না। সাবিহাদের বাসায় গিয়েছিল ঘরের মধ্যেই ঠিকানা নিয়ে বেরিয়েছে, চিঠি দেখার কথা মাথায় আসেনি। সে আগের মতোই বলল, আমি দেখিনি। যেটা দেখেননি সেটা না হয় না দেখাই থাক। সাবিহার বাবা মানে ইমদাদুল চাচা কি আপনাদের পরিচিত? আমার ছোট চাচার বন্ধু। ও, আপনি সম্ভবত ইমদাদুল চাচা মেয়ের বন্ধু? হ্যাঁ। হঠাৎ এখানে জানতে পারি কেন? আমার একটা চাকরির প্রয়োজন। এরশাদ কিছু বলল না, তবে কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল। পৃথিলা আগের মতোই বলল, উনি কি হন আপনার? এরশাদ ফরহাদের দিকে তাকালো, তাকে হালকা হাসলো, হেসে বলল, বন্ধু। এভাবে রেগে আছেন কেন? তার সব কিছুতেই রাগ। তার বলতে দেরি। ফরহাদ লোকটার কটমটিয়ে তাকাতে দেরি হলো না। এরশাদ সেই তাকানোর বিপরীতে আগের মতোই হাসল। পৃথিলা আফসা আলোয় সে হাসির দিকে তাকিয়ে রইল। তার মেয়েটার কথা জিজ্ঞেস করার ইচ্ছে হলো, কারণ নিজের বিয়ে ভেঙে নিজেই মেয়েকে চুপি চুপি এভাবে সরিয়ে ফেলতে চাইছে। মেয়েটার বাধ্যতা থাকতে পারে, তবে সে তো পুরুষ, তার কিসের বাধ্যতা? তবে কিছু জিজ্ঞেস করলো না। এক মন চাইলো, আরেক মন বলছে ব্যক্তিগত ব্যাপার তাদের, তার নাক না গলানো উচিত। তাই সে চোখ ফিরে আবার পানির দিকে নিল। তার নিজের জীবনে এলোমেলো, অন্যকে নিয়ে ভাববে কি? কেননা জীবন তাকে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছে সে বুঝতে পারছে না। তার সে বিয়ের আয়োজন শুরু হলো ভালোভাবেই, জানা কথা মা কোনোদিনও তার ভালোবাসা মেনে নেবে না, তাই পৃথিলা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে তার মনের কথা স্পষ্ট জানিয়েছে, তবু যদি জোর করে তাহলে আর কি করার। তাই এক ভোরে বাড়ি থেকে বের হওয়ার জন্য রুম থেকে বেরোলো, তবে পড়ল ঠিক মায়ের সামনে। তার মা শায়লা আফরোজ। তার কোনো প্রতিক্রিয়া হলো না, শান্তভাবে সোফায় বসল। দৃষ্টি ওই যে জানালা গলিয়ে ভোরের কোমল রোদ পর্দার আড়াল থেকে উকি ঝুঁকি দিচ্ছে সেখানে, সেই দিকে তাকে বলল, তোমার মতোই আমি ভালোবাসা অন্ধ হয়ে একজনের হাত ধরেছিলাম, ভুল মানুষের হাত। বুঝতে বুঝতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সেই দেরির মাসুল কি জানো? বলেই তার মা এক দৃষ্টিতে তার দিকে তাকালো। পৃথিলার মনে হলো তার গলাটা তখন কেউ শক্ত করে চেপে ধরল। সেই ধরায় হাতে ব্যাগ ছিল, কখন হাত থেকে ছুটেছে বুঝতেই পারেনি। তার মায়ের চোখ থেকে মুক্ত দানার মতো কয়েক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। তার মা সেই মুক্ত দানা ছুঁয়ে দেখল না, যেন কারো বিরহের নামে এই চোখের পানির প্রতিও তার অসীম ঘৃণা। সেই ঘৃণা নিয়েই দৃঢ় কণ্ঠে বলল, তুমি বুদ্ধিমতী মেয়ে, আশা করি আমার কথা বুঝতে পেরেছ। আমি আমার সবটুকু দিয়ে সবসময় তোমায় আগলে রাখার চেষ্টা করেছি, তাই আজ যদি এই দরজা পেরিয়ে তুমি একবার যাও, আমাদের সম্পর্ক এখানেই শেষ। আমি কখনো আর তোমার দিকে ফিরেও তাকাবো না। এই দরজার এক সাইডে তোমার মা, আরেক সাইডে তোমার ভালোবাসা। নিতে হলে যে কোনো একটা নিতে হবে, বাকি তোমার ইচ্ছে। গল্পটা অনেক ভালো, কথা দিচ্ছি অনেক ভালো লাগবে। প্লিজ প্রথম পর্বটা একটু লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।